আজকে দেখছো আমাকে চলে আসছে না? গেছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমরা একটু শুরু করলাম। ব্রেস্টের কিছু কিছু ডিজিজ নিয়ে আমরা এর আগে আলোচনা করছি। আজকে ইম্পর্টেন্ট কিছু জিনিস যেগুলো ব্রেস্টের ডিজিজ হিসাবে জানতেই হবে, সেই সমস্ত কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করব। যেমন প্যাজেস ডিজিজ অফ দ্য নিপল। এখানে আমি বলছিলাম প্যাজেস ডিজিজ অনেক জায়গায় আছে। প্যাজেস ডিজিজ অফ দ্য স্কিন, প্যাজেস ডিজিজ অফ দ্য পেনিস, প্যাজেস ডিজিজ অফ দি বোন, প্যাজেস ডিজিজ অফ দ্য নিপল। এরকম অনেক জায়গায় ডিজিজ আছে প্যাজেস ডিজিজ। প্যাজেস একজন সায়েন্টিস্টের নাম, তার নাম অনুসারে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই রোগগুলো আছে। আমরা নিপেলের যখন প্যাজেস ডিজিজ বলবো, ইট ইজ অ্যান এক্সিমা লাইক লেশন। এই এক্সিমা আর প্যাজেস ডিজিজ এর ভিতরে একটু ডিফারেন্সিয়েট করতে হবে। তো প্যাজেস ডিজিজ ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়, আর এক্সিমা বাইল্যাটারাল হয়, কিন্তু লেশনটা এক্সিমার মতোই। প্যাজেস ডিজিজেরও দেখা যাবে যে দেয়ার ইজ এক্সিমা লাইক লেশন ইন দি নিপল অ্যান্ড এরিওলা। এবং আস্তে আস্তে হয় কি, এখানে যে নিপলটা ডিস্ট্রয়েড হয়ে যায়। অনেক অনেক সময় এমনও হয় যে নিপল যে তার ছিল এটা বোঝা যায় না, টোটাল নিপল মে ডিস্ট্রয়। আর এটা কি আসলে? এটা একটা সুপারফিশিয়াল ম্যানিফেস্টেশনস অফ দ্য আন্ডারলাইং ব্রেস্ট ক্যান্সার। অনেক অনেক সময় আন্ডারলাইং লাম্প প্যালপেবল হয়, অনেক অনেক সময় প্যালপেবল নাও হতে পারে। তবে এই তোমাদের বলতে হবে যে নিপল, এই যে প্যাজেস ডিজিজ ইজ দি সুপারফিশিয়াল ম্যানিফেস্টেশন অফ আন্ডারলাইং ব্রেস্ট ক্যান্সার। এটা এক্সিমা লাইক লেশন, অ্যান্ড গ্র্যাজুয়ালি নিপল ইজ ইরোডেড অ্যান্ড ডিস্ট্রয়েড। বায়োপসি হিস্টোপ্যাথোলজি করলে এটা ডায়াগনোসিসটা কনফার্ম হবে, এবং টিপিক্যালি অভয়েড ক্যান্সার সেল ইজ সিন ইন দি ম্যালফিজিয়ান লেয়ার অফ দ্য ইপিডার্মিস। এটার একটা খুব এটার সাথে রিলেটেড সাইটোলজিক্যাল পিকচার। এই জিনিসটা মানে তোমার অনেক সময় এমসিকিউতে আসে যে এর সেলটা কীরকম। টিপিক্যাল ওভয়েড ক্যান্সার সেল ইন দ্য ম্যালফিজিয়ান লেয়ার অফ দ্য ইপিডার্মিস, মনে রাখো। ট্রিটমেন্ট প্রোটোকল আসলে ক্যান্সারের, ব্রেস্ট ক্যান্সারের যে প্রোটোকল, সেই প্রোটোকলই সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন ট্রিটমেন্ট বা হরমোন থেরাপি, অল আর like that of the other breast cancer, that is ductal carcinoma। যেরকম আমরা প্ল্যান করে থাকি, এখানেও ঠিক ওই একই প্ল্যানে তোমাদের চিকিৎসা হবে। কাজে ডিপেন্ডিং আপন দ্য স্টেজিং অ্যান্ড আদার থিং, হ্যাঁ, আমরা ট্রিটমেন্টটা ওই রকম হবে। এখানে কয়েকটা জিনিস দেখো, যে এফএনএসি এবং ট্রু কাট বায়োপসি, এ দুটোর ভিতর ডিফারেন্স এটা জানতে হবে। এফএনএসি হলো সাইটোলজি, আর ট্রু কাট বায়োপসি এটা হলো হিস্টোপ্যাথোলজি। তাহলে কোনটার ইনফরমেশন সবচেয়ে বেশি আমরা পরীক্ষার জিজ্ঞেস করি, যে ইনফরমেশন ইজ মোর ইন ট্রু কাট বায়োপসি, কিন্তু এফএনএসিতে ওই ইনফরমেশন খুব কম। কারণ ওখানে আমরা শুধু সেল, এটা ক্যান্সার না, বা এতটুকুই আমরা জানতে পারি। কিন্তু ইফ উই পারফর্ম দ্যাট বায়োপসি অন হিস্টোপ্যাথোলজি, উই ক্যান গেট মেনি ইনফরমেশন। কি কি ইনফরমেশন? যে এটা ক্যান্সারের গ্রেডিংটা কীরকম, হ্যাঁ, এর ডিফারেন্সিয়েশন কীরকম, এটা নিয়ে এখান থেকে আমরা তার রিসিপ্টরগুলো স্টাডি করতে পারবো। বাট ইন এফএনএসি উই ক্যানট পারফর্ম দ্য রিসিপ্টর স্টাডি। রিসিপ্টর থাকে, তোমরা জানো ব্রেস্ট ক্যান্সারের যে 3টে রিসিপ্টর থাকে, অলরেডি তোমরা জানো যে ইআরপিআর আর HER2 রিসিপ্টর, এস্ট্রোজেন রিসিপ্টর, প্রজেস্টেরন রিসিপ্টর, HER2 রিসিপ্টর। এই যে রিসিপ্টর 3টা থাকে, এই 3টে রিসিপ্টর ব্রেস্ট ক্যান্সারের, এই 3টা কিন্তু হিস্টোপ্যাথোলজি করে তারপরে ওখান থেকে আমরা যদি কেমিস্ট্রি যদি করি, এটা হলো যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যদি করি, তাহলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ক্যান টেল আস দ্য রিসিপ্টর ইন দি ব্রেস্ট ক্যান্সার। কিন্তু সাইটোলজিক্যাল টেস্টে এটা হবে না। কাজেই
এফএনএসি এবং ট্রু কাট বায়োপসি করে যে আমরা হিস্টোপ্যাথোলজি করি, এই দুটার ভিতর ডিফারেন্স তোমাদেরকে খুব সুন্দর করে বুঝতে হবে। যে এফএনএসির চেয়ে ট্রু কাট বায়োপসি অনেক অনেক ভালো রেজাল্ট দিবে, এবং অনেক অনেক সময় এই এফএনএসিতে ফলস নেগেটিভ থাকে বেশি, কিন্তু ট্রু কাট বায়োপসিতে এটার সম্ভাবনা থাকে না। কাজেই তুমি অনেকগুলো ডিফারেন্স পেয়ে গেলা, যে একটা সাইটোলজি, একটা হিস্টোপ্যাথোলজি। একটা আমরা শুধুমাত্র সাইটোলজি ক্যান্সার বিনাইন অ্যান্ড মেলিগনেন্ট বলি, উই ক্যান ডিটেক্ট অনলি দ্য নেচার অফ দ্য সেল বা হোয়েদার ইট ইজ বিনাইন অ্যান্ড মেলিগনেন্ট, বা কিন্তু হিস্টোপ্যাথোলজিতে আমরা ক্যান্সার যেমন ডায়াগনোসিস করতে পারি, অ্যাট দ্য সেম টাইম উই ক্যান ডায়াগনোস দ্য উই ক্যান টেল দ্য গ্রেডিং অফ দ্য ক্যান্সার, এটাও পারি। আবার সাইটোলজি দিয়ে আমরা রিসিপ্টর স্টাডি করতে পারি না, বাট উই ক্যান পারফর্ম দ্য রিসিপ্টর স্টাডি বাই ডুইং হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি থেকে আবার যেতে হবে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে কিন্তু ইসেতে করা যায় না, এতে করলে তারপর এটা পাওয়া যায়। যে এখানে একটা সমস্যা আছে, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। হোয়াট ইজ ফ্রোজেন সেকশন বায়োপসি? তোমরা জানো যে কোনো কারণে যদি অপারেশন করার সময়, একটা টিউমার অপারেশন করার সময় আমরা আগে ভাবলাম যে এটা বিনাইন, ভিতরে গিয়ে সন্দেহ হলো যে হোয়েদার ইট ইজ বিনাইন আর মেলিগনেন্ট, তখন সিদ্ধান্ত নেওয়ার জন্য বা আমাদের এটা ভালোভাবে জানার জন্য ওই পার অপারেটিভলি আমরা যদি কোনো টিস্যু পাঠাই ফর হিস্টোপ্যাথোলজি অথবা সাইটোলজি, সেটিকেই বলা হয় ফ্রোজেন সেকশন বায়োপসি। যে ডিউরিং at the time of operation, when we will send the tissue for biopsy and histopathology to differentiate whether it is benign or malignant one, সেটার জন্য আমরা যেটা করি এটাই হলো যে ফ্রোজেন সেকশন বায়োপসি। এই ফ্রোজেন সেকশন বায়োপসি আর অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে একটু ভূমিকা বেশি, কিন্তু ব্রেস্টের ক্ষেত্রে ফ্রোজেন সেকশন বায়োপসি করে যদি ক্যান্সারও আসে, তারপরও যদি আমরা ম্যাস্টেকটমি করি, তাই সেই সিদ্ধান্তটা পারমিট করে না। এই জন্য ফ্রোজেন সেকশন বায়োপসি করে সিদ্ধান্ত ওইখানে নেওয়া যাবে না যে আমরা ম্যাস্টেকটমি করবো, অর্থাৎ একটা রেডিক্যাল সার্জারি করব। এটা শুধুমাত্র থাইরয়েড সার্জারির ক্ষেত্রে বেশি প্রযোজ্য। সুতরাং তুমি এই ফ্রোজেন সেকশন বায়োপসি জিনিসটা কি, এটা ভ্যালু কীরকম, বিশেষ করে থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে খুব ভ্যালুয়েবল, কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অতটা ভ্যালুয়েবল না, এটা মনে রাখার চেষ্টা করতে হবে। হোয়াট ইজ মাইক্রোডোকেক্টমি? তোমরা জানো যখন সিঙ্গেল ডাক্ট ইজ ইনভলভ বাই দ্য ডিজিজ, আইদার পেপিলোমা, ডাক্ট পেপিলোমা অর বাই ডাক্ট অ্যাক্টিসিয়া, এরকম যদি একটা সিঙ্গেল ডাক্টে থাকে, তাহলে আমরা সেই ডাক্টটাকে যে এক্সিশন করি, দিস ইজ কল্ড মাইক্রোডোকেক্টমি। এটা পেরিএরিওলার ইনসিশন দিয়ে এই মাইক্রোডোকেক্টমিটা করতে হয়। তাহলে মাইক্রোডোকেক্টমি ইউজুয়ালি ইন্ডিকেশন হলো ডাক্ট পেপিলোমা আর হলো ডাক্ট অ্যাক্টিসিয়া। হার্টফিলস অপারেশন, এইটা সাধারণত আমরা করি, অনেক সময় দেখা যায় মাল্টিপল যদি ডাক্ট অ্যাক্টিসিয়া থাকে। ডাক্ট অ্যাক্টিসিয়া দেখা গেল যে 10টা ডাক্টে ইনভলভ, যে দেয়ার ইজ ইনারমাস ডাইলেটেশনস অ্যান্ড দেয়ার ইজ নিপল ডিসচার্জ অ্যান্ড দ্যাট কজেস frequently it gets infected and there is impairment of the daily life of the patients. তাই সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেই যে এই দাগগুলো রাখা যাবে না। সেখানে আমরা কোন শেপ এক্সিশন করি, কোন শেপ এক্সিশন অফ অল দ্য ডাক্টস বাই পেরিএরিওলার ইনসিশন, সেটার নামই হলো হার্টফিলস অপারেশন। তো এই হার্টফিলস অপারেশনটা একটু জেনে রাখলাম। আর ডাক্ট অ্যাক্টিসিয়া জিনিস কি, when there is enormous idiopathic dilatations of the duct with periductal mastitis, এরকম যদি একটা কন্ডিশন হয়, সেটাকে আমরা বলি ডাক্ট অ্যাক্টিসিয়া। তাহলে তোমরা এখানে যে কোশ্চেন যে কয়টা আছে, আবারও ডাক্ট অ্যাক্টিসিয়ার কথাটা আবার বলি, যে যখন when there is enormous dilatation of the duct with periductal mastitis and there is collection within the duct and discharge from the duct,
সেটা কি আমরা বলি ডাক্ট অ্যাক্টেশিয়া। যাই হোক, তোমরা এইভাবে এই কোশ্চেন কয়টা একটু ভালো করে জেনে নিও। এটা অনেক সময় বিশেষ করে ভাই ভাই আমরা জিজ্ঞাসা করি। এনডি সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা এখানে আছে, এটা তোমরা জেনে নিবা। এটার ভ্যারাইটি অফ ক্লিনিক্যাল, প্যাথোলজিক্যাল অ্যান্ড ইটিওলজিক্যাল টার্মিনোলজি আছে। এই যে এনডির, তোমাদের সাথে আগের ক্লাসে আমি বলছি যে এনডি এর আরও নাম আছে, যেমন আমরা বলি ফাইব্রোসিস্টিক ডিজিজ, আরও বলি ফাইব্রোসিস্টিক কন্ডিশন, আরও বলি আমরা ইডিওপ্যাথিক মাস্টোপ্যাথি। তবে এই যে বিভিন্ন ধরনের নাম, এর টার্মিনোলজি, এর অনেকগুলো টার্মিনোলজি আছে। তো যেভাবেই আমরা ডাকি না কেন, এখানে কিন্তু ইট ইজ দ্য অ্যাবারেশন। এই অ্যাবারেশনটা বানানটা ভুল আছে এখানে, তোমরা একটু ঠিক করে নিও। অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন যদি হয়, হ্যাঁ, তখন এটাকে আমরা বলি যে এনডি। এখানে যেটা হয়, আমরা একটা জিনিস তো জানি যে ব্রেস্ট ইজ এ ডাইনামিক অর্গান। অর্থাৎ এটা দেখবা যে ফ্রম দ্য বিগিনিং অফ দি লাইফ টিল দ্য এন্ড অফ দ্য লাইফ, এটার সবসময় তার মধ্যে একটা পরিবর্তন আসতেই থাকে। হ্যাঁ, এবং এই হরমোনাল চেঞ্জের সাথে সাথে এর পরিবর্তনটা অনেক বেশি। এই জন্য আমরা বলি যে ব্রেস্ট ইজ এ ভেরি ডাইনামিক অর্গান অ্যান্ড দেয়ার ইজ ভেরিয়েশন ইন ডিফারেন্ট স্টেজ অফ দ্য লাইফ অ্যান্ড ডিফারেন্ট স্টেজ অফ দ্য মিনিস্ট্রিয়াল পিরিয়ড অফ লাইফ। কাজে এটা এরকম হতে থাকে। এই জন্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, এটা হলো ব্রেস্টের একটা ক্রাইটেরিয়া, যে এই ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন যেটা নর্মাল ক্রাইটেরিয়া, তার ভিতরে যদি কোনো একটা ত্রুটি দেখা দেয়, নর্মালটার মধ্যে যদি একটু ত্রুটি, তখন আমরা বলি এনডি বা ফাইব্রোসিস্টিক ডিজিজ। এটার প্যাথোলজিক্যাল যে এই 4টা ভ্যারাইটি আছে, এই 4টা ভ্যারাইটি কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এটাকে আমরা ফাইব্রোসিস্টিক ডিজিজ কেন বলি? এখানে অবশ্যই দেয়ার আর মেনি সিস্ট ফরমেশন উইদিন দি ব্রেস্ট, ভেরিয়েবল সাইজ, ছোট একেবারে ধরো মাইক্রোমিলিমিটার থেকে শুরু করে সেন্টিমিটার পর্যন্ত ডায়ামিটার হইতে পারে এই সিস্টগুলো। এই জন্য দেয়ার আর সো মেনি সিস্ট ফরমেশন উইদিন দি ডাক্ট। এই যে ডাক্ট, এই ব্রেস্ট, এই যে ব্রেস্টের মধ্যে এই যে সিস্ট হয় বিদায় এটা একটা এর প্যাথোলজিক্যাল কন্ডিশন। আবার দেয়ার ইজ অলসো সাম ডিগ্রি অফ ফাইব্রোসিস ইন ডিফারেন্ট সাইট অফ দ্য ব্রেস্ট। এটাও তার প্যাথোলজিক্যাল একটা ভেরিয়েশন। আবার হাইপারপ্লেসিয়া অফ দ্য ডাক্ট হয়, আর হয় পেপিলোম্যাটোসিস। এখানেও একটু বানান ভুল আছে, তোমরা একটু সেরে নিও। পেপিলোম্যাটোসিস, এই পেপিলোম্যাটোসিস ডাক্টের ভিতর যখন হাইপারপ্লেসিয়া অনেক বেশি হয়, এনরমাস হাইপারপ্লেসিয়া হয়, তখন পেপিলোম্যাটোসিস হয়। তাহলে এই যে 4টা ভ্যারাইটি আছে, প্যাথোলজিক্যাল ভ্যারাইটি বা ভেরিয়েশন, এই প্যাথোলজিক্যাল ভ্যারাইটি বলো বা প্যাথোলজিক্যাল ভেরিয়েশন বলো, এটা মনে রাখতে হবে। ফাইব্রোসিস্টিক ডিজিজের ক্লিনিক্যাল ভেরিয়েশন কিন্তু অনেক। আমরা বলি ইট ইজ এ পিলিওমরফিক ডিসঅর্ডার। যেমন পিলিওমরফিজম আছে ইন ডিফারেন্ট ব্রেস্ট, পিলিওমরফিজম ইন দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য সেম ব্রেস্ট, অথবা there is পিলিওমরফিজম ইন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, প্যাথোলজি অ্যান্ড এটসেট্রা। তো এই জন্য অনেক জিনিসে এর ভেরিয়েশন। এবং পিলিওমরফিক শব্দটার অর্থ তোমরা জানো যে বহুরূপী। বহুরূপী এর একটা প্রেজেন্টেশনও আছে। যেমন ধরো কিছু রুগী, মোস্ট অফ দ্য পেশেন্ট প্রেজেন্ট করে উইথ ম্যাস্টালজিয়া অ্যান্ড প্রিমেনস্ট্রুয়াল ইনক্রিজ পেইন ইন বোথ ব্রেস্ট অর সিঙ্গেল ব্রেস্ট। এইটা হলো মোস্ট অফ দ্য পেশেন্ট এইভাবেই আসে। কিন্তু কিছু ক্ষেত্রে থাকে যাদের দেখা যায় যে এইরকম নয়, তাদের হয়তো দেখা গেল যে ম্যাস্টালজিয়া নাও থাকতে পারে, অনলি লাম্পিনেস, আবার নোডুলারিটি এরকমও থাকতে পারে। তো
এই যে ম্যাস্টালজিয়া যেটা সেটা সাইক্লিক্যাল হইতে পারে, নন সাইক্লিক্যাল হইতে পারে। হলো সাইক্লিক্যাল যেটা সেটা হলো মোস্ট মানে বলা যায় যে ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার, যে সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়াটাই হলো মোস্ট অফ দ্য পেশেন্টের প্রেজেন্টেশন। কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে যারা নন সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া, এই প্রিমিনিস্ট্রাল যে এক্সেন্সিয়েশন হয় অথবা প্রিমিনিস্ট্রাল যে ইনক্রিজ পেইন হয়, সেটা অনেক অনেক পেশেন্টের নাও হতে পারে। যার জন্য নন সাইক্লিক্যাল যখন ম্যাস্টালজিয়া হয় তখন দ্যাট শুড বি ডিফারেন্সিয়েটেড ফ্রম আদার ডিজিজ লাইক পেইন ইন দি চেস্ট ওয়াল, প্লুরাইটিস এটসেট্রা। অন্য অন্য রোগ আছে কিনা তখন সেটা সন্দেহ করতে হবে। নন সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া থাকলে তখন আরও চেস্ট ওয়ালের কোনো ডিজিজ আছে কিনা ইউ শুড ফাইন্ড আউট দ্যাট প্রবলেম। এই জন্য you should exclude that there is no pathology in the chest wall or in the lungs that can create such type of non-cyclical pain. এটা কিন্তু সবসময় এটা এক্সক্লুড করে নিয়ে তারপরে ডায়াগনোসিস করতে হবে। এই মোস্ট অফ দ্য ফাইব্রোসিস্টিক ডিজিজ পেশেন্টের যেমন লাম্পিনেস থাকে, টেন্ডার থাকে, আবার এই লাম্পি এরিয়াটায় পেরিডাক্টাল মাস্টাইটিস থাকে। এটা মনে রাখতে হবে। এই জন্য আমরা রুগীদের লাম্পিনেস তার টেন্ডারনেস আছে কিনা, কিন্তু লাম্পিনেস আর টেন্ডারনেস ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ পেরিডাক্টাল মাস্টাইটিস, এটা মনে রাখবো। তো দিজ আর দ্য মানে ক্লিনিক্যাল ভেরিয়েশন অ্যান্ড ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য ফাইব্রোসিস্টিক কন্ডিশন। তা ট্রিটমেন্ট কি হবে ফাইব্রোসিস্টিক কন্ডিশন? এই ট্রিটমেন্টটা প্রথম কথা হলো যে সবসময় আমাদের চিন্তা করতে হবে রুগী যে অ্যাংজাইটিটা থাকে সেই অ্যাংজাইটিটাকে দূর করতে হবে। আমরা এইটা দূর করতে গেলে ডায়াগনোসিস শুড বি এস্টাবলিশড বাই ট্রিপল অ্যাসেসমেন্ট। ট্রিপল অ্যাসেসমেন্ট করে, দ্যাট ইজ ক্লিনিক্যাল, তারপর ইমেজিং আর প্যাথোলজিক্যাল স্টাডি, এই তিনটে স্টাডি দিয়ে তাকে কনফার্ম করতে হবে যে রুগীটার ক্যান্সার নাই, এবং রুগীর লোকজনকে সেটা এবং রুগীকে খুব ভালোভাবে সেটা বুঝাই দিতে হবে যে ইউ হ্যাভ নো ক্যান্সার। এই জন্য এক্সক্লুশন অফ ক্যান্সার এইটা হলো প্রথম কথা। এটা যদি করা যায় তাহলে রুগীর যে মানসিক স্ট্রেস সেটা 80% কমে যাবে। এরপরকে তাকে ভালোভাবে কাউন্সিলিং করে অ্যাসিওরেন্স দিতে হবে it is not a malignant condition and it is not a pre-malignant condition। এই দুটো জিনিসই তাকে ভালোভাবে বুঝাই দিতে হবে। এরপরে এডিকুয়েট সাপোর্ট অফ দ্য ব্রেস্ট, কারণ ব্রেস্টে একটু সাপোর্ট দিলে এই ব্যথাটা একটু কম থাকবে। আর টি, কফি এই সমস্ত জিনিস কিন্তু এই ব্রেস্টের এই যে ম্যাস্টালজিয়াটা বাড়ায়। এই জন্য রুগীকে অ্যাডভাইস দিতে হবে ফর অ্যাভয়েডেন্স অফ দ্য টি অ্যান্ড কফি। এরপরে যদি রুগী সন্তুষ্ট না হয়, আমরা সাধারণত মেডিসিন দিতে চাই না। মোস্ট অফ দ্য পেশেন্টের ট্রিটমেন্ট হলো এই কটা, যে এক্সক্লুশন অফ ক্যান্সার, ফার্ম অ্যাসিওরেন্স, এডিকুয়েট সাপোর্ট অফ দ্য ব্রেস্ট অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ দ্য টি অ্যান্ড কফি। এইটাই যদি আমরা পারি তাহলে দেখা যাবে যে এই রুগী যদি সন্তুষ্ট হয়, অল্প ব্যথা থাকে এবং তার মানসিক টেনশনটা কমে যায়, উই আর patient is satisfied and also the clinician is also satisfied। কিন্তু যদি দেখা যায় যে তুমি তার মানসিক টেনশনটা এভাবে কমাইতে পারছো না, তখন তাকে পেইনটা নিয়ে সে প্রায় কমপ্লেন করে। ইন দ্যাট কেস এই নিচের যে 3টা ড্রাগ লেখা আছে এগুলো আমরা বিভিন্নভাবে লিখি। তাহলে ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইজ দ্য ইভিনিং প্রাইমরোজ অয়েল। সূর্যমুখী তেল তোমরা দেখছো, সূর্যমুখী ফুল এবং তার থেকে যেমন তেল তৈরি হয়, ঠিক সেই রকম এক ধরনের ফুল আছে, এই জন্য যাদের নাম হলো ইভিনিং প্রাইমরোজ। যেমন সূর্যমুখী বলি ঠিক ফুল, ঠিক সেই রকম আবার একটা জিনিস, এটা ওই টাইপেরই একটা জিনিস ইভিনিং প্রাইমরোজ। এই ইভিনিং প্রাইমরোজ থেকে এর বিচি থেকে এক ধরনের তেল হয়। সেই তেলটাকে আমরা এই ব্রেস্টের পেইন কমানোর জন্য ব্যবহার করতে পারি, ম্যাস্টালজিয়া কমায়, এটা পরীক্ষিত সত্য। তবে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এবং বই পুস্তকেও লেখা আছে
70 থেকে 80% বেশি পেশেন্ট এতে উপকার পায় না। 20% পেশেন্ট এই ইভিনিং প্রাইমরোজ অয়েল দিলেও তারা কিন্তু ব্যথা বলে যে এখনো ব্যথা আছে, আগের মতোই আছে। সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে অসুবিধা। আর ইভিনিং প্রাইমরোজ অয়েল ভালো কাজ করে বয়স যাদের 40-এর উপরে। এখন একটা 30 বছরের মেয়ে যদি বলে যে আমার এই যে এইরকম মেস্টালজিয়া, তার ব্যথা সহজে ইভিনিং প্রাইমরোজ অয়েলে কমে না। তো তারপরও আমরা কিন্তু ইভিনিং প্রাইমরোজ অয়েলটা কি বেশি পছন্দ করি, কারণ এটা তো তেল, এর সাইড এফেক্ট কম। দানা জল হবে, এখানে বানান ভুল আছে, দানা জল। দানা জল বা বাজারে বিভিন্ন নামে আছে, ডানামেড, এটা ওটা বিভিন্ন নামে আছে। এখন এই দানা জল, এই দানা জলটা আমরা ব্যবহার করতে পারি 100 মিলিগ্রাম। এটা 300 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যায়, 100 থেকে 300 মিলিগ্রাম। যদি 100 মিলিগ্রাম প্রতিদিনে হয়ে যায় তাহলে ভালো, না হলে ইনক্রিজ করে 150, না হলে 200, না হলে 300। কিন্তু আমরা কখনোই 300-র বেশি এই ড্রাগটা দেব না, 300 মিলিগ্রামের বেশি দেব না। তাহলে এটা দিয়ে ব্যথা কমে। এটা অ্যান্টি এস্ট্রোজেন হিসেবে কাজ করে, কারণ এস্ট্রোজেনের ফাংশনটাকে ব্রেস্টের উপর কমায় দেয়। আর আরেকটা ড্রাগ আছে, এটা রেয়ারলি ইউজ করি, এটা ব্রেস্ট ক্যান্সারে ইউজ করা হয়, এই ট্যামোক্সিফেন। এই ট্যামোক্সিফেনটা আমরা অনেক সময় ব্রেস্টের পেইন কমানোর জন্য ব্যবহার করতে পারি। তাহলে ইউ উইল complete the treatment by using such type of parameters. These are the parameters of the treatment for ND or fibrocystic disease or fibrocystic condition. আমরা এখানে আর একটা জিনিস দেখি, what are the non-tender breast lump আর what are the tender breast lump। পরীক্ষার সময় আমরা জিজ্ঞাসা করি, পরীক্ষায় রিটেনে আসে যে টেন্ডার কিছু কমন ব্রেস্ট লাম্পের কথা বলো, আবার নন টেন্ডার কিছু ব্রেস্ট লাম্পের কথা বলো। তাই এখানে দেখো, তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতেছো যে ফাইব্রো এডিনোমা, ইট ইজ দি কমনেস্ট বিনাইন ব্রেস্ট লাম্প, এটা নন টেন্ডার। কমনেস্ট বিনাইন ব্রেস্ট লাম্প, এটা ফাইব্রো এডিনোমা। ফাইলার্স টিউমার, এটাও একটা বিনাইন টিউমার, যদিও এর একটা কিছু অংশ 5%-এর মতো মেলিগনেন্সিতে টার্ন নিতে পারে, বাট ইট ইজ অলসো ভেরি বিনাইন। এবং ব্রেস্টের যদি লার্জেস্ট টিউমারের কথা বলা হয়, তো ফাইলার্স টিউমারটা হলো সেই টিউমার যেটা অনেক বড় হইতে পারে, এমনকি 5-6 কেজি পর্যন্ত ওজন হইতে পারে এই ফাইলার্স টিউমারে। এটা একটা সবচেয়ে বড় বিনাইন ব্রেস্ট টিউমার হলো ফাইলার্স টিউমার। লাইপোমা, এটা ইউনিভার্সাল টিউমার, সব জায়গায় হয়, ব্রেস্টেও হয়। ফ্যাট নেক্রোসিসের কথা আমি আগের দিন বলছি, যে যেখানে ফ্যাটি টিস্যু বেশি থাকে সেখানে ফ্যাট নেক্রোসিস হওয়ার সম্ভাবনা থাকে, এটা গত ক্লাসে বলা হয়েছে। গ্যালাক্টোসিল আর কিছুই না, ইট ইজ এ সিস্টিক লেশন কন্টেইনিং মিল্ক। এই গ্যালাক্টোসিল এটাও এই টেন্ডার ব্রেস্ট লাম্প করে। আবার কার্সিনোমাও কিন্তু ইনিশিয়ালি নন টেন্ডার, র্যাপিডলি গ্রোয়িং মাস, নন টেন্ডার র্যাপিডলি গ্রোয়িং মাস। কিন্তু কার্সিনোমা যখন লেট স্টেজে আসে, যখন নার্ভ ইনভলভমেন্ট হয়, যখন ইনফেকশন হয়, যখন আলসারেশন হয়, তখন কিন্তু তার পেইন চলে আসে। বাট ইনিশিয়ালি ফর এ সার্টেন পিরিয়ড কার্সিনোমা ব্রেস্ট ইজ নন টেন্ডার কন্ডিশন। ঠিক আছে, এই হলো কথা। এখন আবার এইদিকে দেখো, হোয়াট আর দ্য টেন্ডার ব্রেস্ট লাম্প। 1 নম্বরই আসবে ব্রেস্ট অ্যাবসেস। হোয়াট এভার মে বি দ্য টাইপ অফ ব্রেস্ট অ্যাবসেস, একিউট হোক, ক্রনিক হোক, ব্রেস্ট অ্যাবসেস, ইট ইজ এ টেন্ডার লাম্প। ফাইব্রোসিস্টিক ডিজিজ, এটা আগেও আমরা বলছি যে এই লাম্পিনেস যেটা থাকে তার পেরিডাক্টাল মাস্টাইটিস থাকে, এবং এরা টেন্ডার থাকে। আর যে সিস্টগুলো থাকে সেটাও টেন্স থাকে বিদায় ওটাও কিন্তু টেন্ডার থাকে, এই জন্য ফাইব্রোসিস্টিক ডিজিজ এটা টেন্ডার। মাস্টাইটিস কার্সিনোম্যাটোসা, কার্সিনোম্যাটোসা হবে SA, মাস্টাইটিস কার্সিনোম্যাটোসা, এটা হলো ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার। আমি ব্রেস্ট ক্যান্সার যখন আবার পড়াবো কালকে, তখন তোমাদেরকে এইটা আর একটু ভালো করে বলবো। মাস্টাইটিস কার্সিনোম্যাটোসা এটা আসলে একটা ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার।
ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সারকে আমরা মাস্টাইটিস কার্সিনোম্যাটোসা বলি। তো এটা একটা অ্যাগ্রেসিভ ক্যান্সার। এইটা যখন ডায়াগনোসিস হয় তখন দেখা যায় যখন ক্লিনিশিয়ানদের কাছে আসে, মোর দেন 1/3 অফ দ্য ব্রেস্ট ইজ ইনভলভ অ্যান্ড ইট হ্যাজ গট অল দ্য ফিচার্স অফ ইনফ্লামেশন। এই জন্য এটা অ্যাগ্রেসিভ টিউমার এবং আসে লেট করে, এবং যখন ক্লিনিশিয়ানের কাছে আসে তখন প্রায় 1/3 অফ দ্য ব্রেস্ট ইজ ইনভলভ। কাজে ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। এটা অ্যাগ্রেসিভ টিউমার। এটা গ্রেডিং যদি করো, ইট ইজ পুয়ারলি ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, এবং এর প্রগনোসিসও ভালো না, মানে ওর্স্ট প্রগনোসিস। কাজে এই 3-4টা কথা বললাম এই মাস্টাইটিস কার্সিনোমাটোসা সম্পর্কে, এগুলো মনে রাখবা। আর মাস্টাইটিস উইথ লাম্প ফরমেশন, যে কোনো মাস্টাইটিস হোক তার মধ্যে যদি একটু লাম্প হয় সেটাও কিন্তু টেন্ডার থাকবে। ডাকট্যাকটিসিয়া হয়ে যখন পেরিডাক্টাল মাস্টাইটিস হয় তখনও কিন্তু টেন্ডার লাম্প নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। তো এইটা মনে রাখো কমন। এর সাথে এই গ্রানুলোমাটাস মাস্টাইটিস আমি এখানে লিখি নাই, এটাও কিন্তু টেন্ডার লাম্প নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। এগুলো মনে রাখো। টেন্ডার লাম্প, নন টেন্ডার লাম্প খুব পপুলার কোশ্চেন টিচারদের পরীক্ষার হলে। ফাইব্রোডিনোমা নিয়ে কয়েকটা জিনিস তোমরা মনে রাখো, খুব অল্প কয়টা কথা মনে রাখো। তোমরা জানো এটা কমনেস্ট বিনাইন ব্রেস্ট টিউমার, এটা তোমরা জানো। কোন বয়সে সবচেয়ে বেশি হয়? কমনলি অকার্স বিটুইন 15 to 25 ইয়ার্স, কিন্তু এটা একটু আর্লিয়ার, যেমন 13 বছর বয়সে হতে পারে, আবার 30 বছর বয়সে হইতে পারে, এমনকি 40 বছর বয়সে হইতে পারে। কিন্তু তুমি যদি এটার একটা দেখো, মানে ডাটা দেখো, তাহলে দেখবা যে 15 থেকে 25 এই বয়সী সব 95%ই এলো এই বয়সে। এখানে আসলে কিভাবে হয় এটা, যদিও আমরা টিউমার বলছি, কিন্তু ইট ডেভেলপড বাই হাইপারপ্লেসিয়া অফ দ্য সিঙ্গেল লোবিউল। হাইপারপ্লেসিয়া হয়ে তারপরে এটা ডেভেলপ করে। আর এটার সাইজ ইউজুয়ালি 2 to 3 সেন্টিমিটার, সাইজটা এটার মধ্যেই থাকে। যদি কখনো 5 সেন্টিমিটারের চেয়ে বড় হয় তখন আমরা তাকে বলি জায়েন্ট ফাইব্রোডিনোমা। ইউজুয়ালি it is 2 to 3 centimeter in diameter and well capsulated, and it usually do not require any excision. এই বানান ভুল আছে আজকে, একটু বানান ভুল, কারণ আমি এগুলো দেখতে পারিনি পরে আবার। এগুলো একটু পরে কারেক্ট করে নিয়ে তোমরা তো নিজেরাই বোঝো যে এগুলো ভুল আছে। ইউজুয়ালি ডু নট রিকোয়ার এক্সিশন, মানে এটার অপারেশন ইউজুয়ালি দরকার হয় না, ইউজুয়ালি হয় না। কিন্তু আমরা মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করি, কিন্তু কখন করব সেইটারই প্রশ্ন। যে সেই প্রশ্নের অ্যান্সারই হলো এখানে, যে ইন্ডিকেশন অফ অপারেশন অফ ফাইব্রোডিনোমা। যদি আমার কাছে কোনো ক্রমে সন্দেহ হয় যে এটা ফাইব্রোডিনোমা বলতেছি, এটা আবার ক্যান্সার ট্যান্সার না তো, মনের মধ্যে যদি এইরকম কোনো কোশ্চেন ঘুরপাক খেতে থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে রাখা যাবে না। এক্সিশন অ্যান্ড বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি, এক্সিশন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি, অ্যান্ড ইউ শুড কনফার্ম ইটস নেচার, হোয়েদার ইট ইজ বিনাইন আর মেলিগন্যান্ট। এটা করতেই হবে, মানে কোনো জিনিস সন্দেহ নিয়ে থাকা যাবে না। জায়েন্ট ফাইব্রোডিনোমা বলতে তো একটু আগে বললাম যে if the fibroadenoma is more than 5 centimeter in diameter, it is called giant fibroadenoma. এই জায়েন্ট ফাইব্রোডিনোমা হলে তখন আমরা এটাকে আর রাখি না, কারণ এটার দুই দিকে অসুবিধা হয়। একটা হলো এটা বড় হতে হতে কত পর্যন্ত বড় হবে আমরা জানি না, এত বড় জিনিস আমরা রাখবো না। আর একটা জিনিস হলো রুগীরা এটাকে অ্যাকসেপ্ট করে না, আর রুগীর বিভিন্ন সময় একটু আনইজি ফিল করে, এই জন্য আমরা এই জায়েন্ট ফাইব্রোডিনোমা রাখবো না। আর যদি কোনো রকম পেশেন্টরা এক্সপ্রেস করে যে না, আমি এটা ছোট হোক বড় হোক, আমি কোনো টিউমার নিয়ে বসবাস করব না, আমি আমার ভিতরে কোনো টিউমার রাখবো না, এবং সে যদি অ্যাংজাইটিতে ভোগে, সে যদি সবসময় দেখা যায় এটা নিয়ে দুশ্চিন্তা করে, তাহলে এই ধরনের এক্সপ্রেশন যদি রুগীর থাকে, তো তাদেরকে ইফ পেশেন্ট ডিজায়ার টু রিমুভ ইট অ্যান্ড ইট ইজ দি কজ অফ হিজ মেন্টাল আনহেলদিনেস, সেই ক্ষেত্রে আমরা তাকে এটা রাখবো না।
কারণ আমরা ফিজিক্যাল হেলথ যেমন একটা ইম্পর্টেন্ট হেলথ, মেন্টাল হেলথও কিন্তু হেলথের একটা ডেফিনেশন। কাজে ফিজিক্যাল এবং মেন্টাল দুইটা হেলথই আমাকে ভালো রাখতে হবে। সেই কারণে এই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ ভালো রাখার জন্যই আমরা কিন্তু তার এটা রাখবো না যদি কোনো কারণে পেশেন্ট এক্সপ্রেস অর ডিজায়ার টু রিমুভ ইট। এরপরে অপারেশনটা কি তাহলে? ইনিউক্লিয়েশন এক্সিশন বাই পেরিএরিওলার অর কসমেটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট ইনসিশন। যেই জায়গায় ইনসিশন দিলে পেশেন্টের কসমেটিক ডিসফিগারেশন হবে না সেইখানে ইনসিশন দিতে হবে। আমরা যদি এরিওলা এবং ব্রেস্টের অন্য স্কিন এই জাংশনে যদি ইনসিশনটা দেই তাহলে স্কারও কম হয় আর এই স্কারটা দেখা যায় না। এই জন্য পেরি এরিওলার ইনসিশন এটাকে দেখবা যে সার্জনরা বেশি পছন্দ করে। এই জন্য ইনিউক্লিয়েশন এক্সিশন, অপারেশনের নাম হলো ইনিউক্লিয়েশন এক্সিশন। এই ইনিউক্লিয়েশন আর কোথায় করে তোমরা জানো যে চোখ যখন মানুষ উঠিয়ে ফেলে তখন সেটাকে বলা হয় ইনিউক্লিয়েশন অফ দ্য আই। কারণ কি, আঙ্গুলটা ভিতরে ঢুকে আমরা একদম চারিপাশ দিয়ে ঘুরে উঠে নিয়ে আসি। তো যেহেতু ইট ইজ এ ওয়েল ক্যাপসুলেটেড টিউমার, এই জন্য আমরা আঙ্গুল ঢুকিয়ে সুন্দর করে সেপারেট করে তাকে উঠে নিয়ে আসি। এই জন্য এটার নাম হলো ইনিউক্লিয়েশন এক্সিশন। তো এটা মনে রাখো। আমরা পরবর্তী ইসে যাই। ফাইলয়েডস টিউমার সম্পর্কে কয়েকটা কথা আছে, এই কয়টা কথাই মনে রাখলেই তোমাদের হবে। আমরা বলছি কি এটা লার্জেস্ট বিনাইন টিউমার অফ দ্য ব্রেস্ট। আমরা আরো কিছুক্ষণ আগে আরো বলছি যে এই ফাইলয়েডস টিউমারের কিন্তু আরো অনেক নাম আছে। এনডির যেমন অনেক নাম আছে, এনডি ফাইব্রোসিস্টিক ডিজিজ, ফাইব্রো সিস্টিক কন্ডিশন, আমরা আবার বলি ক্রনিক মাস্টোপ্যাথি, এরকম অনেকগুলো নাম যেমন এনডির। ঠিক ফাইলয়েডস টিউমারের আরও কিছু নাম আছে। ফাইলয়েডস টিউমারের আদার নাম সেরোসিস্টিক ডিজিজ অফ ব্রোডি, সেরোসিস্টিক ডিজিজ অফ ব্রোডি, এটা একটা নাম। আর একটা নাম আছে সিস্টোসার্কোমা ফাইলয়েডস, সিস্টোসার্কোমা ফাইলয়েডস। যদিও সার্কোমা শব্দটার অর্থ বললেই বোঝা যায় যে এটা একটা মেলিগনেন্ট কন্ডিশন, কিন্তু এইটার ক্ষেত্রে আমরা সার্কোমা ইউজ করি, কিন্তু ইট ইজ এ বিনাইন কন্ডিশন। সেরোসিস এটার ভিতরে কিছু কিছু জায়গায় মানে সিস্ট তৈরি হয় বিদায়, সিস্টিক এপিয়ারেন্স বিদায়, এই জন্য এটাকে অনেক সময় সেরোসিস্টিক ডিজিজ বলি আমরা, সেরোসিস্টিক ডিজিজ অফ ব্রোডি। তাহলে এই ধরনের আরো দুইটা নাম আছে, এই নাম দুইটাও মনে রাখতে হবে এই ফাইলয়েডস টিউমারের সাথে সাথে। আর ইউজুয়ালি ইট অকার্স ওভার 40 years অফ এজ ইন ফিমেল। এটা এর আগে সাধারণত এই ফাইলয়েডস টিউমার হয় না। এটা বসেলেটেড থাকে, বিভিন্ন জায়গায় আনইভেন সারফেস থাকে, আনইভেন সারফেস, আনইভেন অ্যান্ড বসেলেটেড সারফেস। এই আনইভেন অ্যান্ড বসেলেটেড সারফেস বিদায় এটা আবার আর একটা সমস্যা। এইটা মানে অনেক সময় মেলিগনেন্সি বলে অনেকে ভুল করতে পারে, কারণ এটা সাইজটাও বড়, আবার সারফেসের উপর এরকম আনইভেন বসেলেটেড এরিয়া থাকে। এই জন্য এটা আবার আর একটা ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট। কিছু কিছু টিউমার মেলিগনেন্ট চেঞ্জ শো করে, এই জন্য ফিউ রিভিল মেলিগনেন্ট চেঞ্জেস। আর অবশ্যই অবশ্যই যে কোনো টিউমার হোক ব্রেস্টে, দ্যাট শুড বি কনফার্ম বাই ট্রিপল অ্যাসেসমেন্ট। এই ট্রিপল অ্যাসেসমেন্ট বারবার ঘুরে আসে বিদায় এই ট্রিপল অ্যাসেসমেন্টটা কিন্তু ধরা হয়। ট্রিপল অ্যাসেসমেন্ট আবার পড়ে নেবা, আবার জেনে নেবা। আর এর ট্রিটমেন্ট যেহেতু এটা একটা বিনাইন কন্ডিশন, আমরা ম্যাস্টেকটমি করতে পারি না, খুব রেয়ারলি ম্যাস্টেকটমি করি যখন মনে করি যে না যে 5% যে মেলিগনেন্ট বিহেভিয়ার শো করে সেটা হয়ে গেছে, তখনই শুধু ম্যাস্টেকটমি করতে হবে। আদারওয়াইজ আমরা করি ওয়াইড এক্সিশন, এমনভাবে এক্সিশন করি এর জন্য কোনো একটা কোষও না থাকে। এই জন্য এটাকে বলা হয়েছে ওয়াইড এক্সিশন। হ্যাঁ, কি কোনো সমস্যা? হ্যাঁ, ওরা পরে কোশ্চেন থাকলে পরে তুমি বললো এসে কি কি কোশ্চেন। তো ট্রিটমেন্ট এটা হলো মেলিগনেন্ট বিহেভিয়ার থাকলে শুধুমাত্র ম্যাস্টেকটমি করবে। কারো যদি একটা কোশ্চেন থাকে তাহলে ও এটা আর নাই না।
যে একটা কোশ্চেন বলো তাহলে দেখ মানে কি কোশ্চেন এদিকে দাও। আচ্ছা, ইজ দেয়ার এনি চান্স অফ অকারিং ফাইলার্স টিউমার ইন মেল? আচ্ছা, এটা শুধু মানে ফাইলার্স টিউমার না, মানে ব্রেস্টের যত রোগ আছে, যত রোগ, সেটা মেলিগন্যান্ট রোগ থেকে তুমি যা বলবা, হ্যাঁ, প্রতিটা রোগই কিন্তু মেলদের হতে পারে। মেল এবং ফিমেল ব্রেস্টের মধ্যে একটাই ডিফারেন্স, মেল ব্রেস্ট এটা রুডিমেন্টারি থাকে, কারণ এখানে এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনটা নাই বিদায় রুডিমেন্টারি থাকে। আদারওয়াইজ ব্রেস্টের যে স্ট্রাকচার সব কিছুই এরকম। এমনকি ক্যান্সারের কথাই আমরা বলি, আমরা ব্রেস্ট ক্যান্সার যেমন বলতে তো আমরা মনে করি যে বোধহয় এরা ফিমেলদের ডিজিজ, ইট ইজ নেসেসারিলি নট। এই জন্য মেলদেরকেও কাউন্সিলিং করার প্রয়োজন আছে, কারণ মেইলেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয়, 0.5% ক্যান্সার। ঠিক সেই রকম ফাইলার্স টিউমার মেল ফিমেল সবাইরই হবে, কিন্তু মেইলের ক্ষেত্রে আমরা এটাকে বেশি একটা পাওয়া যায় না বিদায় এটা আমরা বলি না। তবে আমি এই ফিল্ডেতে অনেক কাজ করি, ধরো এই পর্যন্ত 2টা না 3টা মেল ফাইলার্স টিউমার আমি পেয়েছি। তো প্রথম কথা, এক কথায় বলবা যে মেল ফিমেলদের যত রোগ আছে, মেলদের কোনো রোগই কম নয়, বরং মেলদের একটা রোগ বেশি। কোনটা বেশি? সেটা হলো গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়া তোমরা জানো যে ইট ইজ দি ডিজিজ অফ দ্য মেল, ইট ইজ নট দ্য ফিমেল। এটা দ্য ব্রেস্ট ডিজিজ, কিন্তু কার হবে? মেলদের হবে। এটা নিয়েও আমরা আলোচনা করব। তো আজকে আমার মনে হয় যে আমরা যে পর্যন্ত আলোচনা করছি এই পর্যন্ত থাক। আমি ওই বিনাইন ব্রেস্ট ডিজিজ যেগুলো আছে এটা আর বলবো না, যতটুকু বলছি এটুকু কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে। আমার মনে হয় তোমরা যে একটু ভালো এটা ফলো করছো, সে এই সম্পূর্ণ জিনিসটাকে সুন্দর করে যেখানে যেখানে একটু ভুল আছে ওই ভুলগুলো কারেকশন করে লিখে আবার তুমি একটু আমাদের এই যে লার্নিং ফেজে দিয়ে দিও, সবাই আবার ওটা দেখে নেবে। তাহলে যারা যারা মানে এখন পর্যন্ত জয়েন করতে পারে নাই ওরা ওই পেপারটা নিয়ে নিবে। তো আমি আশা করি তোমরা যতটুকু তোমাদেরকে এই 2টা ক্লাসে পড়ানো হয়েছে, আর যদি ব্রেস্ট ক্যান্সারটা পড়াই এরপর আর তেমন কিছু তোমাদের ব্রেস্ট ক্যান্সারে থাকবে না। আর তোমরা আর কি জানতে চাচ্ছ? ফাইব্রোসিস্টিক ডিজিজ হলে অ্যাভয়েড করতে বলা হয় কি, মানে টি কফি কেন, মানে এটা আসলে অ্যাভয়েড করতে বলা হয়, এটা এর ব্যথা বাড়ায়, অন্য কোনো কারণে না। তুমি যদি টি কফি যদি কেউ খায় তাতে কোনো সমস্যা নাই। যদি এমন হয় যে তার ব্যথা অল্প, তাহলে সে যদি অভ্যস্ত থাকে চা খাইতে অভ্যস্ত হয়, তাহলে আমরা তাকে তো বলবো না যে তুমি চাটা খেও না, খাও, কিন্তু বলতে হবে যে টি কফি এতে একটু সামান্য ব্যথা বাড়াই বিদায় আমরা এটা অ্যাভয়েড করতে বলি। আর যারা খায় না তো খায় না, যারা না খেলে কোনো অসুবিধা নাই তা খেও না, কিন্তু যদি খাইতেই হয় তাহলে খাওয়া যাবে। শুধু ব্যথার তীব্রতাটাকে একটু কমানোর জন্যই এই যে এটা অ্যাভয়েড করতে বলা হয়, অন্য কোনো কারণে না। আমার মনে হয় যে আমরা আজকে এখানে শেষ করি। গুড আফটারনুন। আর করোনার তো এখন একেবারেই তোমার বলা যায় কি পিক চলতেছে, বিভিন্ন জায়গায় করোনার বিভিন্ন ধরনের আক্রান্তের কথা শোনা যাচ্ছে, মৃত্যুর ঘটনা হচ্ছে, আত্মীয় স্বজন এটা ওটা বিভিন্ন অনেকের ইনভলভ হচ্ছে। এই জন্য আমরা সবাই একটু সেফে থাকার চেষ্টা করি। তারপরেও আমাদের অনেক ডাক্তার বাই দিস টাইম করোনায় আক্রান্ত খুলনাতেই, আবার অনেক অনেক বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত কিছু ডাক্তারও আমরা বাই দিস টাইম হারাইছি। তো আমরা সবাই সবার জন্য দোয়া করি। খোদা হাফেজ, তোমাদের সবাইকে ধন্যবাদ।